নমস্কার বন্ধুরা, মনোবিদ্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের খুব অল্প সময়ের মধ্যে এবং একটা ভিডিওতে মনোবিদ্যার বা মনোবিজ্ঞানের যে পদ্ধতিগুলো, যে মেথডসগুলো সাইকোলজিতে আমরা ব্যবহার করে থাকি, সেইগুলো যে প্রধান যে পদ্ধতি, সেগুলো আজকের একটা ভিডিওর মধ্যে সবটা দেখার চেষ্টা করব। তো মনোবিদ্যায় যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ বা অবজারভেশন মেথড, পরীক্ষণমূলক বা এক্সপেরিমেন্টাল, সহগতিমূলক বা কোরিলেশনাল মেথড, জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড রয়েছে, সাক্ষাৎকার বা ইন্টারভিউ, আর রয়েছে কেস স্টাডি। পর্যবেক্ষণ বা অবজারভেশন এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। আর তোমাদের সবাইকে বলে রাখি যে অবজারভেশন মেথড হচ্ছে প্রত্যেকটা সাইকোলজি স্টুডেন্টের কাছে বা একটা সাইকোলজিস্টের কাছে অন্যতম একটা উইপন বলতে পারো, অন্যতম একটা টুল বলতে পারো, যে যার দেখার ক্ষমতা আছে, যে খোলা চোখে যে জিনিসগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে, সেই কিন্তু একজন ভালো সাইকোলজিস্ট হওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট গুণ তার মধ্যে রয়েছে বলে আমরা বলতে পারি। তো অবজারভেশন এমন নয় যে জাস্ট দেখা। অবজারভেশন হচ্ছে যে দেখার সাথে সাথে যে তথ্যগুলো আমার জানার দরকার বা কোনো ব্যক্তির সম্পর্কে যে জিনিসটা আমরা জানতে চাইছি, সেই বিষয়গুলো আমরা সেই অবজার্ভ করে আমরা কালেক্ট করতে পারছি কিনা সেইটা আমাদেরকে স্থির করতে হবে। তো অবজারভেশন মেথড এক হতে পারে, আমি যাকে দেখছি, যাকে অবজার্ভ করছি, তো সেই পার্টিসিপেন্ট বা সেই পেশেন্ট সে যে জায়গাটায় বিলং করছে বা স্বাভাবিকভাবে সে যে জায়গাটায় আছে, সেইখান থেকে সেই অবস্থায় তাকে যদি আমরা অবজার্ভ করতে থাকি, তাহলে সেটা হবে ন্যাচারালিস্টিক অবজারভেশন। অর্থাৎ কোনো প্রাণীকে বা কোনো ব্যক্তিকে সে যে জায়গায় স্বাভাবিকভাবে থাকে, বসবাস করে, হ্যাঁ, তার যে বিলঙ্গিং প্লেস, সেইখানে গিয়ে বা তাকে দূর থেকে যদি আমরা দেখি, হ্যাঁ, তো তার যে হ্যাবিটেট যেটা রয়েছে, বাসস্থান রয়েছে, হ্যাঁ, সেখানে আমরা তাকে যখন দেখছি, সেইটা হয়ে যাবে ন্যাচারালিস্টিক অবজারভেশন। যেমন আমরা যদি বাঘকে দেখতে চাই, হ্যাঁ, বাঘকে তার যে ওয়াইল্ড যে প্লেস রয়েছে, জঙ্গল, সেখানে যখন আমরা তাকে দেখব, বা অন্যান্য কোনো জীবজন্তু তাদেরকে যখন দেখব, তো তাদের জায়গায় গিয়ে তাদেরকে দেখছি, তাহলে সেটা একটা ন্যাচারালিস্টিক অবজারভেশনের মধ্যে পড়ছে। কিন্তু আবার আর্টিফিশিয়ালি কোনো আমরা যদি এমন কোনো পার্টিসিপেন্টকে দেখতে চাই বা এমন কোনো জীবজন্তুকে দেখতে চাই, তাদেরকে তাদের পরিবেশে গিয়ে দেখাটা হয়তো অসম্ভব বা অনেক বেশি ডিফিকাল্ট। তাই তাদেরকে আমরা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে এনে বা আর্টিফিশিয়ালি একটা এনভায়রনমেন্ট বা ল্যাবরেটরির মধ্যে এনে সেখানে তাদেরকে অবজার্ভ করছি যে তারা কিভাবে বিহেভ করছে, তারা কিভাবে অন্যজনের সাথে ইন্টারাক্ট করছে, তাদের দৈহিক পোস্টার কীরকম। তো এই জিনিসগুলো যখন দেখছি, তখন সেটা হয়ে যাচ্ছে কন্ট্রোলড অবজারভেশন। এছাড়া পার্টিসিপেটরি আর নন পার্টিসিপেটরি অবজারভেশন হতে পারে। যখন আমরা কোনো গ্রুপকে অবজার্ভ করছি বা কোনো ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তিকে অবজার্ভ করছি, আমরা যদি সেক্ষেত্রে সেই গ্রুপের সাথে মিলেমিশে গিয়ে, ধরো আমরা একটা স্টুডেন্টের একদল, একটা স্কুলের একদল স্টুডেন্টসের উপরে আমরা দেখতে চাইছি যে তারা তাদের যে তারা কতটা ডিসিপ্লিনড, হ্যাঁ, তারা খেলাধুলার সময় কতটা ডিসিপ্লিনড। তো যখন সেই ছাত্রছাত্রীদেরকে আমরা দেখছি, তাদের সাথে যখন মিলেমিশে দেখছি, অর্থাৎ হয়তো যে রিসার্চার সেও একজন ছাত্র হয়ে তাদের গ্রুপের মধ্যে ঢুকে গিয়ে সে সেই তাদেরকে অবজার্ভ করার চেষ্টা করছে। আবার অনেক ক্ষেত্রে হয় যেখানে কোনো রকম পার্টিসিপেট না করে দূর থেকে সেই যে একটা গ্রুপ, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে আচার আচরণ, সেগুলোকে যখন লক্ষ্য করা হয়, তখন সেটা হয় নন পার্টিসিপেটরি অবজারভেশন। তো অবজারভেশন পদ্ধতির এবং প্রত্যেকটা পদ্ধতির যে সুবিধা অসুবিধাগুলো, সেগুলো সব শেষে আলোচনা করব, যাতে করে প্রত্যেকটার মধ্যে পারস্পরিক একটা কম্প্যারিজন তোমরা পেয়ে যাও। এরপরে আমরা আলোচনা করব পরীক্ষণমূলক বা এক্সপেরিমেন্টাল পদ্ধতি। এক্সপেরিমেন্টাল পদ্ধতিকেই এই সাইকোলজির মেথড যত রয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য একটা পদ্ধতি বলা হয় তাকে। তার কারণ এইটার মধ্য দিয়ে আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে কোনো বিহেভিয়ার তার কি কারণ, হ্যাঁ, এবং সেইটার দ্বারা তার কি ফলাফল আমরা পাই, সেটা আমরা দেখতে পাই। তো এক্সপেরিমেন্টাল মেথডের মধ্য দিয়ে আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে চাই। ধরো আমরা দেখতে চাইছি যে স্ট্রেসের জন্য ঘুম হচ্ছে না কারোর। তো এই ঘুম না হওয়ার যে কারণটা, সেটা স্ট্রেস কিনা, সেইটা যখন আমরা এক্সপেরিমেন্টালি রিসার্চ করব বা এক্সপেরিমেন্টালি আমরা দেখতে চাইবো, তখন সেখানে আমরা একটা কার্যকারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ আমরা ফাইন্ড আউট করব।
তো সেটা এই এক্সপেরিমেন্টাল পদ্ধতিতে আমাদের করতে হবে। এক্সপেরিমেন্টাল পদ্ধতিতে বেশ কয়েকটা জিনিস আলোচনার যোগ্য, তার মধ্যে ভেরিয়েবল অন্যতম। ভেরিয়েবলটা না জানলে তোমরা এক্সপেরিমেন্টাল যে মেথড সম্পর্কে বেশি ভালো করে বুঝতে পারবে না। ভেরিয়েবল বা বাংলাতে এটাকে বলা হয় চল। এই ভেরিয়েবল হলো এমন যে কোনো কিছু যেটা চেঞ্জ হতে পারে, যেটা আলাদা আলাদা মান নিতে পারে। যেমন আমি ধরো বললাম উচ্চতা, উচ্চতা একটা ভেরিয়েবল। তার কারণ কারোর উচ্চতা 5 ফুট হতে পারে, কারোর 6 ফুট হতে পারে, কারোর 7 ফুট হতে পারে। তো এটা বিভিন্ন মান নিচ্ছে, বিভিন্ন ভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারছি, এবং এটা এমন একটা বিষয় যেটা চেঞ্জ হয়। বা আমরা যদি বলি বুদ্ধি, বুদ্ধি একটা ভেরিয়েবল। কারণ কি, প্রত্যেকের বুদ্ধি একই রকম না। কেউ কেউ রয়েছে তাদের আইকিউ কম, আবার কেউ কেউ রয়েছে তাদের আইকিউ অনেক বেশি, আবার কেউ কেউ রয়েছে তাদের আইকিউ সাধারণ মানের, অর্থাৎ একটা এভারেজ এরিয়াতে রয়েছে তাদের আইকিউ। তো এইরকমভাবে ভেরিয়েবল বলতে বোঝায় যে যা কিছু বিভিন্ন রকম মান নিতে পারে, বিভিন্ন রকম ভাবে আমরা তাদেরকে প্রকাশ করতে পারি এবং তারা চেঞ্জ হয়। তো এটা হলো ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবল এক্সপেরিমেন্টাল রিসার্চ বলো বা এক্সপেরিমেন্টাল মেথডের ক্ষেত্রে তোমরা দেখবে দুই রকম, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিভি আর একটা আইভি। এই যে কজ অ্যান্ড এফেক্ট যেটা আমরা একটু আগে বললাম, এই কজ অ্যান্ড এফেক্টের মধ্যে আমরা এখানে দেখি যে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, ইন্ডিপেন্ডেন্ট, ভালো করে শুনবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনো চেঞ্জেস আসছে কিনা সেইটা আমরা সবসময় দেখতে চাই। একটা উদাহরণ দিয়ে এটা বোঝানো যেতে পারে। ধরো আমরা বলছি যে যখন কোনো একটি ব্যক্তির সে অ্যাংশাস ফিল করে বা দুশ্চিন্তার মধ্যে সে নিজেকে খুঁজে পায়, বা সে ভীষণ মানে চিন্তিত হয়ে ওঠে ওয়ারিড হয়ে ওঠে, তখন তার সে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে চলে আসে। অর্থাৎ যখনই সে অ্যাংশাস হতে থাকে, সে নার্ভাস ফিল করতে থাকে, সে যে কোনো ধরনের তার সাথে পথ দুর্ঘটনা হয় বা অ্যাক্সিডেন্ট হয়। বা বলা যেতে পারে আর একটু সহজ করে যে যখন সে অ্যাংশাস হয়, সে সমাজের বাকি লোকেদের সাথে মেশে না, সে নিজেকে ঘরবন্দি করে রাখে। এইটা একটা স্টেটমেন্ট যে যখন সেই ব্যক্তিটির অ্যাংশাস বা অ্যাংজাইটিটা বেশি হতে থাকে, সে তখন আশেপাশের লোকজনের সাথে মেশা বন্ধ করে দেয় এবং সে নিজেকে ঘরবন্দি করে দেয়। তো এখানে এই অ্যাংজাইটিটার কারণে, এই অ্যাংজাইটিটা এখানে হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এই অ্যাংজাইটির কারণেই কি শুধুমাত্র একমাত্র অ্যাংজাইটির কারণের জন্যই কি সে নিজেকে ঘরবন্দি করছে, এই ঘরবন্দি হওয়াটা হবে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো অ্যাংজাইটির কারণের জন্যই কি শুধু সে নিজেকে ঘরবন্দি করছে, সেইটা আমরা যখন দেখতে চাইবো, তখন এখানে একটা আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ তৈরি করতে পারবো। আর এখানে আমরা সবসময় দেখি যে দুটো গ্রুপ থাকে এক্সপেরিমেন্টাল মেথডের ক্ষেত্রে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা কন্ট্রোল গ্রুপ। ধরো আমরা দেখতে চাইছি কোনো পার্টিকুলার স্কুলে তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে, সেই ছাত্রছাত্রীরা তাদের কেউ কেউ পড়াশোনায় ভালো, আবার কেউ কেউ খেলাধুলায় ভালো। এবার দেখতে চাইছি যে পরীক্ষা যখন আসে, তখন বেশ কিছু জনের একাডেমিক যে পারফরমেন্স, সেইটা পরীক্ষার পরে আমরা খারাপ দেখতে পাই, এবং কিছু জনের একাডেমিক পারফরমেন্স ভালো দেখতে পাই। এক্সপেরিমেন্টাল মেথডে আমরা দুটো গ্রুপ দেখতে পাই, একটা হলো এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা কন্ট্রোল গ্রুপ। এই এক্সপেরিমেন্টাল গ্রুপে আমরা যে কোনো ট্রিটমেন্টটা এই এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে দিয়ে থাকি, আর কন্ট্রোল গ্রুপে সেটাকে দিই না। অর্থাৎ যদি এমন একটা আমরা দেখতে চাই যে কোনো একটা স্কুলে ছাত্রছাত্রীদের স্ট্রেস এবং স্লিপলেসনেস, অর্থাৎ তাদের যে না ঘুমোতে পারা এবং তাদের যে স্ট্রেস, সেটা এক্সামের স্ট্রেস ধরে নিচ্ছি আমরা, এক্সামের স্ট্রেস এবং তাদের স্লিপলেসনেস, এইটার মধ্যে আমরা দেখতে চাইছি যে স্ট্রেসের জন্য তাদের যে না ঘুমানোর বিষয়টা কতখানি হচ্ছে। সেখানে আমরা দুটো গ্রুপ আমরা প্রথমে সেপারেট করছি। একটাকে কন্ট্রোল গ্রুপ, যেখানে আমরা
কোনো এক্সামের কোনো টেনশন, এক্সামের কোনো স্ট্রেস তাদের থাকবে না। এবং আরেকটা গ্রুপ যাদেরকে এক্সামের স্ট্রেস বা তাদের সামনে একটা এক্সাম রয়েছে, সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে তাদেরকে ফেলা হবে। তো এখানে এক্সপেরিমেন্টাল গ্রুপটার মধ্য দিয়ে আমরা ওই যে ট্রিটমেন্টটাকে দিচ্ছি, অর্থাৎ যে এক্সামের যে স্ট্রেসটা সেটা এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে দিচ্ছি, কিন্তু কন্ট্রোল গ্রুপের মধ্যে দিচ্ছি না। এবং এভাবে ফার্দার আমরা দেখতে চাইছি যে যাদের মধ্যে স্ট্রেস নেই তারা তাদের মধ্যে স্লিপলেসনেসটা কিভাবে দেখা যাচ্ছে, বা তারা ঘুমাচ্ছে কিনা, বা তাদের মানে ঘুমের কোয়ালিটিটা কতটা কি। আর এক্সপেরিমেন্টাল গ্রুপের যাদের মধ্যে আমরা স্ট্রেসটাকে দিচ্ছি, এক্সাম স্ট্রেসটার মধ্য দিয়ে যাদেরকে নিয়ে যাচ্ছি, বা এই সেই এক্সাম স্ট্রেসে যাদেরকে এক্সপোজ করছি, তাদের দেখতে চাইছি যে তাদের মধ্যে স্লিপলেসনেসটা কীরকম ভাবে দেখা দিচ্ছে, তারা তাদের সারা রাতের ঘুমের কোয়ালিটিটা কেমন সেটা আমরা দেখতে চাইছি। তো এইভাবে আলাদা আলাদা গ্রুপ করে আমরা এক্সপেরিমেন্টাল মেথডটা অ্যাপ্লাই করে থাকি। কোরিলেশনাল স্টাডি বা কোরিলেশনাল মেথডে আমরা এই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ দেখি না, আমরা সিম্পলি কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে আদৌ কোনো রিলেশনশিপ আছে কিনা সেইটা আমরা দেখতে চাই। এবং এই রিলেশনশিপটাকে তোমরা পরে আরও জানবে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট হিসেবে আমরা প্রকাশ করে থাকি, এবং এটার মান -1 থেকে +1 মধ্যেই থাকে, ঠিক আছে। এবং এখানে 3 ধরনের কোরিলেশন দেখতে পাওয়া যায়। পজিটিভ কোরিলেশন, যেখানে যদি এটাকে গ্রাফের মধ্যে দেখতে পাই, যে যখন পজিটিভ কোরিলেশন বলবো তখন আমাদের গ্রাফটা এভাবে চলতে পারে, এবং সেখানে যে ডেটাগুলো আমরা প্লট করছি সেটা এইরকমভাবে যেতে পারে, হ্যাঁ। এবং নেগেটিভ কোরিলেশনে সেখানে আমাদের এইভাবে আমাদের গ্রাফটা আসতে পারে, এবং সেখানেও এই ডেটাগুলো এভাবে এই যে লাইন রয়েছে, এবং এটাকে অনেক সময় লিনিয়ার কোরিলেশনও বলা হয়ে থাকে, কারণ একটা লাইনের মধ্য দিয়ে এই যে রিলেশনশিপটাকে আমরা যেহেতু প্রেজেন্ট করতে পারি সেই কারণে। আবার জিরো কোরিলেশনও রয়েছে, যেখানে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্কই নেই, হ্যাঁ। তো উদাহরণ দিয়ে আমি এটাকে বোঝাচ্ছি, যখন এটা ফ্ল্যাট একটা লাইন থাকে এবং এই ডেটাগুলো স্ক্যাটার্ড হয়ে থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। তো এই পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে একটা উদাহরণ এরকম হতে পারে, যে যদি বলি করোনারি হার্ট ডিজিজ এবং স্মোকিং, অর্থাৎ স্মোকিং ধূমপান করার সাথে সাথে আমাদের করোনারি হার্ট ডিজিজের সম্ভাবনা কতটা কি হতে পারে, বা এদের মধ্যে রিলেশনশিপ কীরকম রয়েছে, সেটা আমরা দেখতে পাই যে যত বেশি স্মোকিং করবো আমরা তত বেশি এই যে করোনারি হার্ট ডিজিজের সম্ভাবনাটা আরও বেশি বাড়বে। তো এটা একটা পজিটিভ কোরিলেশনের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি। এবং নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে আমরা দেখি যে একটা দিকে বাড়তে থাকে, আরেকটা দিকে কমতে থাকে, অর্থাৎ বাড়ার সাথে বাড়তে থাকে না, যেখানে এই যে পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা দিকে বাড়ার সাথে সাথে আরেকটা দিকে যখন কমতে থাকে তখন সেটাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন। এরপরে হচ্ছে সার্ভে মেথড। সার্ভে মেথডে আমরা সিম্পলি আমরা যে দেখি আমাদের প্রত্যেকটা দেশে যখন জনসংখ্যা গণনা হয় তখন বাড়িতে বাড়িতে তোমরা দেখে থাকবে যে কেউ কেউ এসে বাড়িতে কতজন মেম্বার রয়েছে, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়স কি রয়েছে, হ্যাঁ। তো এই ধরনের বিভিন্ন তথ্য তারা নিয়ে যায়, এবং তারপরে আমাদের জনসংখ্যা যে গণনা হয় সেক্ষেত্রে এটা ভীষণ কার্যকরী হয়। তো সার্ভে মেথড এখানে সিম্পলি ডেটা কালেকশন এভাবে হয় যে সার্বিকভাবে পার্টিসিপেন্টের বিষয়ে সবটা যখন তাদের ডেমোগ্রাফিক ডেটা, ফিজিক্যাল ডেটা, ফিজিওলজিক্যাল ডেটা, সাইকোলজিক্যাল ডেটা সবটা যখন আমরা কালেক্ট করি তখন সেটা সার্ভে মেথডের মধ্যে পড়ে। ইন্টারভিউ মেথড বা সাক্ষাৎকার মেথড, এটা যখনই কোনো পার্টিকুলার বিষয়ে যখন ফেস টু ফেস অর্থাৎ সামনাসামনি উপস্থিত হয়ে যখন আমরা ডেটা কালেকশন করি, এবং এইটা 3 ধরনের মেইনলি হয়ে থাকে, এই স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার আর আনস্ট্রাকচার, এই 3 ধরনের হয়ে থাকে। এর বাইরেও স্টেজ ইন্টারভিউ, এক্সহস্টিভ ইন্টারভিউ এবং বাকি যে এদেরকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করা যায়। তো এই যে স্ট্রাকচার ইন্টারভিউ, এখানে আগে থাকতে কিছু কোশ্চেন ইন্টারভিউয়ার সেট করে রাখে তার মনের মধ্যে, বা সে একটা খাতাতে লিস্ট আউট করে রাখে যে এই যে প্রশ্নগুলো সে তার পার্টিসিপেন্ট বা তার যে ক্লায়েন্ট তার সামনে আসবে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করবে। তো প্রশ্নগুলো অলরেডি সেট করা থাকে, এবং কোন অর্ডারে সে প্রশ্নগুলো করবে সেটাও অলরেডি স্থির করা থাকে। সেমি স্ট্রাকচারে কি হয়, সেমি স্ট্রাকচারে বলার আগে আনস্ট্রাকচারটা বলে দিই। আনস্ট্রাকচারের ক্ষেত্রে আগে থাকতে প্রিভিয়াসলি কোনো কোশ্চেন, পার্টিকুলার কিছু কোশ্চেন্স সেট করা থাকে না, এবং কোন অর্ডারে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে সেটারও কোনো বিশেষভাবে উল্লেখ করা থাকে না। এইটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে যে ইন্টারভিউয়ার বা যে রিসার্চার বা যে সাইকোলজিস্ট তার এক্সপার্টিসের উপরে, যে সে মানে তার উপর ডিপেন্ড করছে যে কিভাবে তিনি ইন্টারভিউটাকে চালিয়ে নিয়ে যাবেন।
সেটা যেভাবে যেভাবে ক্লায়েন্ট প্রশ্নের উত্তর দেবে সেইভাবেই আর কি এটা চলতে থাকে। এরপরে সেমি স্ট্রাকচার, এটা হলো এই যে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার দুটোকে কম্বাইন করে এক রকমের মেথড করা। সেখানে কিছু কিছু প্রশ্ন থাকবে যেখানে অলরেডি সেট করা থাকবে, অর্থাৎ সেখানে শুধুমাত্র ইয়েস আর নো আনসার থাকবে, বা আবার কিছু কিছু থাকবে যেখানে ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে, অর্থাৎ সেটার উত্তর যে কোনো কিছু হতে পারে। তো এর বাইরেও স্ট্রেস ইন্টারভিউ রয়েছে, যেখানে ইন্টারভিউয়ার এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখানে পার্টিসিপেন্টের উপরে একটা স্ট্রেস বা একটা চাপ একটা সৃষ্টি হবে, যাতে করে পার্টিসিপেন্ট সেই মানে চাপের পরিস্থিতিতে সেই টেনশনের পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলে উত্তর দিচ্ছে সেইটা দেখা হয়। এক্সহস্টিভ ইন্টারভিউ, এটা একটা মানে টাইম কনজিউমিং একটা বিষয়, মানে অনেকটা সময় ধরে এই ইন্টারভিউ নেওয়া হয় থাকে, এবং এখানে পার্টিসিপেন্টের যে পেশেন্স লেভেল এবং ওভারঅল সেই সাবজেক্ট সম্পর্কে কতটুকু তার সম্যক ধারণা রয়েছে সেটা জানা হয়। এছাড়াও রয়েছে ইন্ডিভিজুয়াল টু গ্রুপ, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, গ্রুপ টু ইন্ডিভিজুয়াল, গ্রুপ টু গ্রুপ, এই ধরনের আলাদা আলাদা ইন্টারভিউর ক্যাটাগরি, যেখানে হতে পারে কখনো কখনো একজন ইন্টারভিউয়ার সে পার্টিকুলার একজনকে ইন্টারভিউ নিচ্ছে, আবার দেখা যেতে পারে অনেক সময় একজন ইন্টারভিউ তার সামনে বেশ কয়েকজন ব্যক্তিকে একসাথে ইন্টারভিউ নিচ্ছে। আবার তোমরা ইউপিএসসি বা আরো বিভিন্ন যে এক্সাম হয় যেগুলো সরকারি এক্সাম, সেই সরকারি এক্সামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা গ্রুপ থাকে বা বেশ কয়েকজন এক্সপার্ট থাকে, তারা ইন্টারভিউয়ার হিসেবে পার্টিকুলার একজন ব্যক্তিকে ইন্টারভিউ নিয়ে থাকে। সেক্ষেত্রে এটা গ্রুপ টু ইন্ডিভিজুয়াল টাইপের ইন্টারভিউ হয়, এবং অনেক সময় গ্রুপ টু গ্রুপও ইন্টারভিউ হয়ে থাকে, অর্থাৎ পার্টিকুলার একটা গ্রুপ আর একটা গ্রুপ রয়েছে তাদেরকে ইন্টারভিউ নেয়। তো এটা তোমরা দেখে থাকবে যে প্রেস কনফারেন্সে এই জিনিসটা হয়ে থাকে। হ্যাঁ, তো এরপরে আমরা কেস স্টাডি সম্পর্কে বলি। কেস স্টাডি এটার যে পদ্ধতি, এটা আবিষ্কার করেছিল প্রথম ফ্রেডরিক লি প্লে, এবং এই কেস স্টাডিতে সাধারণত কোনো পার্টিকুলার বিষয় সম্পর্কে বা কোনো পার্টিকুলার পেশেন্টের তার সার্বিক কেস হিস্ট্রি সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়, এবং কিভাবে তার কোনো মনোরোগ বা তার যে সমস্যাটা কিভাবে ডেভেলপ হয়েছে সেই পুঙ্খানুপুঙ্খ রূপে, মানে এটা অ্যাকচুয়ালি চিরুনি তল্লাশির মতন করা হয়ে থাকে, যেখানে সমস্তটাই সেই পার্টিকুলার একটা ব্যক্তির ক্ষেত্রে কি কি ঘটেছে সেই সমস্তটুকুই আমরা জানার চেষ্টা করি। তো এইভাবে মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে একটু সংক্ষেপে বললাম, এবং এখান থেকেও শর্ট কোশ্চেন আসবে, তোমরা এটার পরে বইয়ের থেকে একটু ভালো করে পড়ে নিও। তো আজকে এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার দেখা হবে।